কালিম্পংয়ের ক্যামেলিয়া লজে তো জায়গা পাওয়া যাবে না স্যার, সব ঘরই বুক হয়ে গেছে। কথাটা শুনেই মনটা ভারী খারাপ হয়ে গিয়েছিল অনিমেষের। গরমের ছুটিতে এবার দার্জিলিং বেড়াতে যাওয়া হবে, অনেকদিন ধরেই ঠিক করা আছে। তবে দার্জিলিং বেড়াতে যাওয়া মানে তো আর শুধুই দার্জিলিং নয়, 4 দিন দার্জিলিং, 2 দিন কার্শিয়াং আর 2 দিন কালিম্পং, সব মিলিয়ে 8 দিনের একটা জমজমাট ট্যুর। রিমির স্কুলে সেশন ব্রেকের ছুটি, রূপা স্কুলে পড়ায় বলে তারও ছুটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাকি থাকলো শুধু অনিমেষ। তার ব্যাংকের চাকরিতে ছুটির কড়াকড়ি থাকলেও এবার দরখাস্ত মঞ্জুর হয়েছে। ট্রেনের রিজার্ভেশন ছাড়া দার্জিলিং আর কার্শিয়াংয়ের ট্যুরিস্ট লজও ঘর মিলেছে, বুকিং কমপ্লিট। বাকি ছিল কালিম্পং, সেখানেই বাঁধল গোল। প্রথম পছন্দ ক্যামেলিয়া, ইন্টারনেটে দেখে ভারী পছন্দ হয়েছে রূপা আর অনিমেষ দুজনেরই। গল্ফ কোর্সের উল্টো দিকে হোটেল, চারপাশের দৃশ্য চমৎকার, ভেতরের ব্যবস্থাও সুন্দর। অনলাইনে বুকিংয়ে সমস্যা হচ্ছে দেখে অনিমেষ তাই নিজেই চলে গিয়েছিল ওদের ক্যামাক স্ট্রিটের অফিসে। দেখুন না একবার ভালো করে, একটাই ঘর তো লাগবে, কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। হোটেলের কর্মচারীটি একেবারে আগাগোড়া পেশাদার লোক, তাই অনিমেষের এহেন অন্যায় আবদারেও দাঁত না খিঁচিয়ে ঠোঁটের কোণে হালকা একটা হাসি ঝুলিয়ে আবার সামনের কম্পিউটারের পর্দায় চোখ বোলাতে বোলাতে বললেন, লাভ নেই কিছু, আলে নেই একটাও, তবে সঙ্গে সঙ্গে উৎসুক অনিমেষ। তবে তবে কি? তার মানে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে। দেখুন, আমাদের এই লজটা একদম নতুন, মাত্র 3 বছর হলো তৈরি হয়েছে। 4 তলা বিল্ডিং, মডার্ন অ্যামেনিটি। কিন্তু এর আগে যে বাংলোটা আমাদের হোটেল ছিল এটা এখনো আছে, যদিও সেটা পুরনো প্যাটার্নে। এখন সেখানে যদি থাকতে রাজি থাকেন বলুন, একবার দেখতে পারি। কথাটা শুনে প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিল অনিমেষ। পুরনো মানে কি, ভাঙাচোরা নাকি? আরে না না, সবই ঠিকঠাক, ব্যবস্থাও একই রকম। শুধু বাড়িটা এখনকার মতো ঠিক ঝাঁ চকচকে নয়, মানে ওয়েল ফার্নিশড নয়। ইনফ্যাক্ট আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট, তারা তো ক্যামেলিয়ায় না থেকে হেনরি হাউসে থাকাই বেশি প্রেফার করেন। বেশ একটা কলোনিয়াল ফ্লেভার পাওয়া যায় কি না? বাড়িটার নাম বুঝি হেনরি হাউস? হ্যাঁ, এক ব্রিটিশ চা বাগানের মালিকের বাংলো ছিল ওটা। পরে হাত বদল করে হোটেল হয়েছে। দেখুন, থাকবেন তো বল, দেখে দোনামোনা করে রাজি হয়ে গেল অনিমেষ। হেনরি হাউসে ঘর পাওয়া গেল, বুকিংও হয়ে গেল সেই দিনই। তবে মনে একটা খুঁতখুঁতানি ছিলই। কিন্তু আজ সকালে গাড়িটা যখন নুড়ি ঢালা রাস্তাটা দিয়ে এসে পোর্টিকোতে দাঁড়ালো, তখন নিজের পিঠ নিজেই চাপড়াতে ইচ্ছে করেছিল তার। ভদ্রলোক বলেছিলেন বটে যে ব্রিটিশ আমলের বাংলো, কিন্তু সে যে এতটা ছিমছাম সুন্দর অনিমেষ ভাবতেই পারেনি। চারিদিকে ছড়ানো সবুজ ঘাসের লনের মাঝখানে দোতলা হেনরি হাউস। বাড়িটার রং হালকা হলুদ আর সাদায় মেশানো, ছাদ টুকটুকে লাল টালির। তবে বাড়ির রং তেমনভাবে চোখে পড়ে না, কারণ দেওয়াল বেয়ে গোটা বাড়িটাকেই ছেয়ে ফেলেছে সবুজ পাতায় ভরা একটা লতা। খুব ছোট ছোট বিন্দুর মতো গোলাপি বেগুনি ফুলে ভরে আছে সেই লতা। দেখে মনে হচ্ছে যেন বিদেশি কোনো রূপকথার বইয়ের পাতা থেকে উঠে এসেছে বাড়িটা। এখনই দরজা দিয়ে বেরিয়ে আসবে সোনালি চুলের সুন্দরী রাজকন্যা। রিমি তো গাড়ি থেকে নেমেই সামনের লনে খানিকটা ছুটোছুটি করে নিল। একটা লোমওয়ালা কুকুর বসেছিল রোদে গা পেতে। নির্ঘাত সে বেটা হেনরি হাউসের পাহারাদার, সেও ছুটল রিমির পিছু পিছু। বাংলোটা যে রূপারও খুব পছন্দ হয়েছে সেটা তার মুখের খুশি খুশি ভাব দেখে বুঝতে অসুবিধা হলো না। জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকে দেখা গেল সেখানকার ব্যবস্থাও চমৎকার। একতলায় মস্ত লাউঞ্জ,
ডাইনিং রুম, কিচেন, বিলিয়ার্ড রুম আর একটা ছোট্ট লাইব্রেরি। ওপরের 4টে ঘরে থাকার ব্যবস্থা। কাঠের মেঝে, কাঠের সিঁড়ি, তার ওপর মোটা কার্পেট পাতা। চলাফেরার শব্দ হয় না মোটেই। ম্যানেজার জানালেন সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরটায় অনিমেষদের থাকার ব্যবস্থা হয়েছে। আসুন আসুন, বাগানের দিকে ঘর, সব থেকে ভালো ভিউ এই ঘরটা থেকেই পাওয়া যায়, বুঝলেন তো? ভাগ্য ভালো থাকলে সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন স্যার। ম্যানেজার যে মোটেই বাড়িয়ে কিছু বলেননি সেটা বোঝা গেল ঘরে ঢুকেই। জানলার পর্দা সরাতেই হিমালয়ে যেন আদর করে ডেকে নিল দুহাত বাড়িয়ে। বাগানের সবুজ ঘাসের লন গিয়ে মিশেছে পাহাড়ের ঢালে। সেখানে পাহাড়াদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক সারি সবুজ পাইনের গাছ। তার ওপাশে ঢেউয়ের মতো নীল সবুজ পাহাড়ের সারি ক্রমশ হালকা হতে হতে আকাশ আর মেঘের সঙ্গে মিলে মিশে একাকার। বেলা হয়ে গেছে, মেঘের দল তাই নেমে এসেছে নিচে। কিন্তু ভোরবেলা মেঘেদের দুষ্টুমি শুরু হওয়ার আগে নিশ্চিত ওখান থেকেই হাতছানি দেবে সোনার পাহাড়। দুপুরে ডাইনিং হলে খেতে গিয়ে আলাপ হলো অন্য দুটি ঘরের বাসিন্দাদের সঙ্গে। কৃষ্ণনগর থেকে বেড়াতে এসেছে বেশ বড় একটি পরিবার। দুটি ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা। তবে এবার তাদের গন্তব্য দার্জিলিং। খাওয়া সেরেই রওনা দেবে। বিকেলে নতুন অতিথি আসবে ওই ঘরে। হেনরি হাউসের রান্না চমৎকার। ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুগের ডাল, ফুলকপির তরকারি, মুরগির মাংস আর স্যালাড দিয়ে খাওয়াটা বেশ জম্পেশি হলো। দুপুরেতে একটু গড়িয়ে নেওয়া ছাড়া উপায় ছিল না। বিকেলে উঠে অনিমেষ দেখল দোতলার অন্য দুটো ঘরে লোক এসে গেছে। তবে তাদের ঠিক উল্টো দিকের ঘরটা তখনও তালাবন্ধ। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকের এই ঘরটায় লাগোয়া একটা বারান্দা আছে, তাতে গোটা দুয়েক চেয়ার পাতা। সেই গোলাপি ফুলে ভরা লতাটা ছেয়ে আছে বারান্দার দেওয়ালেও। চায়ের কাপ নিয়ে সেই বারান্দায় বসাটা ভারী আরামের। সকালবেলা এখানে বসেও দিব্যি সূর্যোদয় দেখা যায়। কিন্তু সূর্যোদয় দেখতে হলে তো ভোর ভোর উঠতে হবে। তাছাড়া পাহাড়ি জায়গায় সন্ধ্যার পরে আর বিশেষ কিছু করার থাকে না। তার উপরে আবার ম্যানেজার বলে দিলেন ডিনার খেয়ে নিতে হবে 9:30টার মধ্যেই, কারণ গেস্টদের খাওয়া দাওয়া হয়ে গেলে রান্নাঘর, ডাইনিং রুম সব জায়গায় তালা লাগিয়ে তারা নিজেদের কোয়ার্টারে চলে যান। গেটের বাইরে পাহারা চৌকি আছে, সেখানে শুধু দারোয়ান থাকে। কিন্তু রাতে যদি কোনো দরকার হয় আপনাদের ডাকবো কি করে? ও মোবাইল নাম্বার দিয়ে যাব, ফোন করবেন, চলে আসবো। আমার কোয়ার্টার কাছেই, হেঁটে আসতে 10 মিনিট লাগে। কথাগুলো বেশ জোর দিয়ে বলা হলেও বাস্তবে কথার সঙ্গে কাজের কোনো মিল থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল অনিমেষের। তবে মাথা ঘামায়নি, কারণ মাটন কারিটা এত ভালো খেতে হয়েছিল যে অন্য কোনো দিকে বিশেষ মনোযোগ দেওয়া যাচ্ছিল না। কিন্তু 9:30টার মধ্যে খেয়ে নিলেই তো আর ঘুমিয়ে পড়া যায় না, অভ্যেসও নেই। কলকাতায় তো 9:30 মানে সবাই সন্ধ্যা রাত্রির। অফিস থেকে এসে এক কাপ চা নিয়ে বসার সময়। তাই জামা কাপড় বদলে আসার সময় স্টেশনে কেনা একটা ইংরেজি থ্রিলার হাতে নিয়ে বিছানায় লম্বা হলো অনিমেষ। মার্চের মাঝামাঝি, দিনের বেলায় ঠান্ডা নেই মোটেই, কিন্তু রাতে কম্বলের তলায় ঢুকে আরামই লাগছিল। রিমি সন্ধ্যে থেকে লনে ছোটোছুটি করছে, তাই ঢুল ছিল খাওয়ার সময়েই। রূপাও শোয়ার পরপরই দিব্যি ফুসুর ফুসুর নাক ডাকতে শুরু করলো। অনিমেষের কিন্তু ঘুম পায়নি মোটেই। তাছাড়া বইটাও খুব ইন্টারেস্টিং, তাই পিঠে বালিশ দিয়ে বসে পড়ে যাচ্ছিল মন দিয়ে। তবে রূপাদের ঘুমাতে যাতে অসুবিধা না হয় সেজন্য বড় আলোটা নিভিয়ে নিজের মাথার কাছে রিডিং ল্যাম্পটা জ্বেলে নিয়েছিল। রাত তখন প্রায় 11:30। বইয়ের মধ্যে রীতিমতো ডুবে আছে অনিমেষ। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি হওয়ায় সামনে তাকিয়ে চমকে উঠল। অনিমেষ আধশোয়া হয়ে বসে আছে খাটে। তার ঠিক উল্টো দিকেই বাথরুমের দরজা। দরজার ডান পাশে বেশ বড় আয়না লাগানো পুরোনো দিনের ড্রেসিং টেবিল। এক ঝলকে অনিমেষের মনে হলো ড্রেসিং টেবিলের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন মুখ নিচু করে কিছু খুঁজছে। পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না। ভয়ানক চমকে ধর্মর করে উঠে বসে আবার আয়নার দিকে তাকালো অনিমেষ। কোথাও কিছু নেই। বেলজিয়াম গ্লাসের আয়না ঝকঝক করছে, তবে ঘরের মধ্যে কেমন যেন একটা
চিমসে গন্ধ। গন্ধটা কি আগে ছিল? কোনো পোকা টোকা মরল নাকি? অনিমেষ এমনিতে সাহসী ছেলে, তাই প্রথমে হাত বাড়িয়ে ঘরের বড় আলো জ্বালল, তারপর উঠে গোটা ঘর বাথরুম ঘুরে এলো একবার। কোথাও কিছু নেই। অদ্ভুত গন্ধটাও আর সেভাবে নাকে লাগছে না। ড্রেসিং টেবিলটা ঘরে ঢোকার দরজার ঠিক উল্টো দিকে। বন্ধ দরজার গায়ে একটা হুকে অনিমেষের জ্যাকেট আর টুপিটা ঝুলছে। আয়নার ভিতরে সে দুটো ছায়া পড়েছে। মনে মনে হাসল অনিমেষ। বোঝাই যাচ্ছে আধো অন্ধকারে টুপিটাকেই তার মানুষের মাথা বলে মনে হয়েছে হয়তো। আসলে এরকম একটা পুরনো বাংলো বাড়িতে থাকলেই তো নানা রকম অলৌকিক ব্যাপার স্যাপার মাথার মধ্যে ঘোরে, তাতেই এমন দৃষ্টি বিভ্রম। পড়ার গতিটা কেটে গেছিল, রাতও অনেকটাই হয়েছে, তাই বই বন্ধ করে শুয়ে পড়ল অনিমেষ। ঘুমিয়েও পড়ল একটু পরে, যদিও মাঝরাতে আর একবার তার মনে হলো ড্রেসিং টেবিলের সামনে কেউ যেন কিছু খুঁজছে, আর সেই চিমসে গন্ধটাও আবার ফিরে এসেছে। কিন্তু তখন চোখের পাতা ভারী, তাই ভালো করে কিছু বোঝার আগেই ঘুমের চাদর আপাদমস্তক ঢেকে ফেলল তাকে। সকালে যখন ঘুম ভাঙল তখন বাইরে ঝকঝকে আকাশ, নীলচে সবুজ পাহাড়ের শেষে রূপলি রেখায় ধীরে ধীরে সোনালি রং ধরেছে। রূপা আর রিমিকে কোনো রকমের টেনে তুলে সূর্যোদয় দেখা, আর তারপর সারাদিন গাড়ি নিয়ে ডেলো থেকে শুরু করে কালিম্পংয়ের এধারে ওধারে লম্বা চক্করে রাতের কথা আর মনেই নেই মোটেই। হোটেলে ফিরতে সন্ধে। লাউঞ্জে বসে চা খাওয়ার সময় অনিমেষের মনে হলো হোটেলটা আজ যেন একটু বেশি চুপচাপ। ম্যানেজারের কাছে জানা গেল ওপরের একটা ঘরে গেস্ট আসার কথা আছে, কিন্তু ট্রেন অস্বাভাবিক লেট করায় তারা আজ রাতে কালিম্পং পৌঁছাতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তিনজনে খুব টায়ার্ড বলে রাতের খাবারটা ঘরেই দিতে বলা হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুয়েও পড়া হলো তাড়াতাড়ি। ঘুমিয়ে পড়েছিল অনিমেষ, কিন্তু কিসের একটা চেঁচামেচিতে আচমকা ঘুমটা ভেঙে গেল। পাশে রাখা মোবাইলে দেখলো রাত মাত্র 11টা। দরজার বাইরে একটা কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। গেস্টরা তার মানে এসে পৌঁছেছে অবশেষে। উদ্বিগ্ন বয়স্ক মানুষের গলা, যদিও ভাষাটা মনে হচ্ছে বাংলা নয়। রূপা আর রিমি ঘুমোচ্ছে অঘরে। একটু সময় অপেক্ষা করেও কথা থামছে না দেখে খাট থেকে নামলো অনিমেষ। কারোর কোনো বিপদ আপদ হলো কিনা দেখার দরকার। ম্যানেজার তো বলেছিল রাতে তারা সবাই কোয়ার্টারে চলে যায়। দরজা খুলে বেরিয়ে অনিমেষ দেখল করিডোরের আলোটা জ্বলছে না, কিন্তু তাদের ঘরের ঠিক উল্টো দিকের দরজাটা খোলা। ভেতরে আলো দেখা যাচ্ছে, আর সেখান থেকেই কথাবার্তার আওয়াজটা আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘর থেকে বেরিয়ে এলো এক আধবুড়ো সাহেব। ফুল হাতা শার্টের সঙ্গে গ্যালিস দেওয়া প্যান্ট, উপরে একটা বুক কাটা পুরনো প্যাটার্নের কার্ডিগান। আপন মনে বকবক করছেন। অনিমেষ দরজায় দাঁড়িয়ে আছে, তার দিকে একবার তাকালেনও, কিন্তু কিছুই যেন দেখতে পেলেন না। তার দৃষ্টিতে একটা অদ্ভুত উদ্বেগ আর বিষণ্ণতা। তারপর পা টেনে টেনে চলে গেলেন বারান্দার দিকে। ঘরের ভেতর থেকে একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ আসছে। কিছু একটা যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কি হয়েছে সেটা তো জানা দরকার। অনিমেষ ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রেলিংয়ে ভর দিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন সাহেব। সন্ধ্যাবেলায় রীতিমতো ঝকঝকে আকাশ ছিল, কিন্তু এখন যেন কোথা থেকে মেঘ এসে ঢেকে ফেলেছে সবটা। তারার আলোটুকুও নেই। চারপাশটা চাপ চাপ অন্ধকারে ঢাকা। শুধু খাদের ধারের পাইন গাছগুলো তার মধ্যেও জুজুবুড়ির মতো মাথা তোলাচ্ছে। বাংলোর সামনের রাস্তার স্ট্রিট লাইটগুলো এখন আর জ্বলছে না। মনে হচ্ছে যেন একটা অন্ধকার প্রাগৈতিহাসিক গুহার মধ্যে ঢুকে আছে হেনরি হাউস। সরি বাবু, তোমাকে আজ আর একবার ডক্টর ওয়াটসনকে নিয়ে আসতে হবে। এত রাতে যাওয়া, আজ ঠান্ডাও পড়েছে। আমি জানি যে আমি তোমাকে বারবার বিরক্ত করছি। ডক্টর ওয়াটসনও বিরক্ত হবেন নিশ্চয়ই।
বাট আই অ্যাম হেল্পলেস। ডেরোথির কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। আই কান্ট টলারেট ইট এনিমোর। আমি চাইছি সড়কে ডেকে নিন। চিমসে মতো একটা গন্ধ বারান্দাটায়, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু অনিমেষের শীত করছে না, কারণ তার গায়ে একটা পুরনো মোটা চাদর। শার্টের হাতার কাছে একটু সেলাই খুলে গেছে। রাত পোশাকের পাজামা নয়, সে পরে আছে একটা ধুতি। সাহেবের কথাগুলো ভালো করে শোনার জন্যই যেন একটু এগিয়ে বারান্দার রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো অনিমেষ। ডেরোথিকে তো তুমি কম বয়সে দেখনি বাবু, কি সুন্দর দেখতে ছিল, অ্যান্ড ফুল অফ লাইফ। সারাক্ষণ হাসছে, গান গাইছে, সাজগোজ করতেও চিরকালই খুব ভালোবাসে। অলওয়েজ লুকিং প্রিটি। সাহসও ছিল খুব। আমি যখন এই চা বাগানের কাজ নিয়ে ইন্ডিয়া এলাম, সবাই ওকে বারণ করেছিল আমাকে বিয়ে করতে, বাট শি ওয়াজ সো ডেয়ারিং। ও কারোর কথা শোনেনি, আমার সঙ্গে চলে এলো ইন্ডিয়াতে। তখন চা বাগানের গাছ লাগানো হচ্ছে। হোল ডে আই ওয়াজ বিজি, বাট শি নেভার কমপ্লেইনড। অন্ধকারে আস্তে আস্তে চোখ সয়ে আসছে অনিমেষের। বাংলোর হাতা থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা গেলেই ক্যামেলিয়া লজ, 4 তলা বাড়িটা দিব্যি দেখা যায় বারান্দা থেকে। কিন্তু এখন সেখানে শুধু অন্ধকারের সমুদ্র। টেলিভিশন সেন্টারের একচোখা দৈত্যের মতো লাল আলোটাও সময়ের পাঁচিলের আড়ালে গা ঢাকা দিয়েছে। রাস্তার ওপাশে গল্ফ ক্লাবের সাদা রং করা কাঠের বাড়িটা উধাও। একটা কালো পেঁচা নিঃশব্দে ডানা নেড়ে উড়ে গেল। তার পাখার ঠান্ডা হাওয়া লাগলো অনিমেষের মুখে। জানো তো বাবু, ডেরোথি যখন আমার সঙ্গে পার্টিতে যেত, সবাই ওর সঙ্গে নাচতে চাইতো। ওর দিদি বলেছিল ইন্ডিয়াতে শুধু সাপ, বাঘ আর ম্যালেরিয়ার ভয়, কিন্তু ডেরোথি পরে আমাকে বলেছে ইন্ডিয়ার মতো এত সুন্দর জায়গা ও আগে দেখেনি। স্পেশালি কালিম্পং তো হেভেনলি। এই বারান্দায় বসে চা খেতে খেতে কত গল্প করেছি আমরা। শোনো বাবু, তুমি ডক্টর ওয়াটসনকে বলবে যে ওকে আসতেই হবে, হি মাস্ট কাম। আর একটা দিন ওকে বাঁচিয়ে রাখতে হবে। টুমোরো ইজ হার বার্থডে। ডেরোথি আমার কাছে একটা গিফট চেয়েছে। আমাদের এত বছর বিয়ে হয়েছে, ও যখন যা চেয়েছে আমি দিয়েছি। আই মাস্ট ফুলফিল হার লাস্ট উইশ। শি ওয়ান্ট আ ডিপ রেড লিপস্টিক। ডিউক টি গার্ডেনে মিস্টার স্যামসন কলকাতা গেছেন। ওরাকে আমি বলে দিয়েছি ও নিয়ে আসবে। হি উইল কাম ব্যাক টুমরো। ততক্ষণ ডেরোথিকে বাঁচিয়ে রাখতেই হবে বাবু। তুমি আর দেরি করো না, ডক্টর ওয়াটসনকে বলো। যাও যাও যাও, কাম অন। সাহেবের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একটা গলার আওয়াজ শোনা গেল। লুক ডার্লিং। অনিমেষ চমকে পিছন ফিরে তাকিয়ে দেখল বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক মেম সাহেব। দেখেই বোঝা যায় একসময় অপরূপা সুন্দরী ছিলেন, কিন্তু এখন রুগ্ন চেহারা, দু চোখের কোলে কালি, এলোমেলো চুল, সাধারণ একটা গাউন পরা, গায়ে গরম জামা, মুখে কোনো প্রসাধনও নেই, শুধু ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগানো। কিন্তু মেম সাহেব হাঁপাচ্ছেন, এক্ষুনি যেন পড়ে যাবেন। ওহ মাই গড। সাহেব দৌড়ে গিয়ে মেম সাহেবকে প্রায় কোল পাঁচা করে নিয়ে ভেতরে চলে গেলেন। চাদরটা বারান্দার রেলিংয়ে উঠে থাকা পেরেকে আটকে গেছে। ছাড়াতে কয়েক সেকেন্ড দেরি হলো অনিমেষের। তার মধ্যেই সব ভোঁভা। বারান্দার দরজায় এসে অনিমেষ দেখল করিডোরের আলোটা আগের মতোই জ্বলছে। তাদের ঘরের উল্টো দিকের দরজায় ল্যাচ টানা, তালা লাগানো। অনিমেষের পরনে আবারও সেই চীনা রাত পোশাক। চমকটা সামলে ওঠার আগেই ওদের ঘর থেকে একটা পরিত্রাহী আর্তনাদ কানে এলো অনিমেষের। রূপার গলা। কোনো রকমে ছুটে ঘরে ঢুকে আলোটা জ্বালতেই চোখে পড়ল খাটের ওপর উঠে বসে চিৎকার করছে রূপা। ভয়ে চোখ ঠেলে বেরিয়ে এসেছে, মুখ সাদা। অনেক কষ্টে তাকে শান্ত করার পর রূপা বলল একটু আগে ঘুম ভেঙে এসে দেখে যে অনিমেষ বিছানায় নেই। রূপা ধরেই নিয়েছিল যে অনিমেষ বাথরুমে গেছে। নিজেও একবার যাবে কিনা ভেবে উঠে বসতেই তার নজরে পড়ে ড্রেসিং টেবিলের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। প্রথমটায় রূপা ভেবেছিল অনিমেষই হয়তো, কিন্তু
তারপরেই বুঝতে পারে দাঁড়ানো ব্যক্তিটি একজন মহিলা। ড্রেসিং টেবিলের আয়নার কাছে মুখটা এগিয়ে নিয়ে গিয়ে কিছু করছেন তিনি, আর গোটা ঘরটা ভরে আছে একটা চিমসে গন্ধে। ব্যাপারটা বুঝেই রূপার গলা থেকে ভয়ের একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে, আর সেটা শুনেই মহিলা ঘুরে দাঁড়ান। একজন মেম সাহেব, বড় বড় চোখ, গাউন পরে আছে। আমার দিকে একবার তাকিয়ে বেরিয়ে চলে গেল। দরজাটা বন্ধ ছিল, গলে চলে গেল। বাকি রাতটা ঘরের আলো জ্বালিয়ে কোনো রকমে কাটালো দুজনে। ভোরের আলো ফুটেছে দেখে শুয়ে পড়েছিল। 7টা নাগাদ বেডটি নিয়ে এলো লজের বেয়ারা মজিদ, তার পিছনেই ম্যানেজার অমর গিরি। অনিমেষের মুখের দিকে একবার তাকিয়েই বেয়ারাকে চাটা রেখে চলে যেতে বললেন তিনি। তারপর নিজেই কাপে চা ঢেলে দিতে দিতে বললেন, আসলে ভুলটা আমারই। কাল যে 12ই মার্চ খেয়াল ছিল না আমার। প্রতিবারই মনে করে রাখি এই দিনটা কোনো গেস্ট নিই না স্যার। এবারে যে কি করে ভুলে গেলাম। আসলে আসলে আমার মেয়েটার কিছুদিন ধরেই এত শরীরটা খারাপ, কিছু মনে করবেন না, সরি স্যার। ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। অনিমেষের কথা একটু বিষণ্ণ হেসে টিপট থেকে নিজের জন্য 1 কাপ চা ঢেলে নিলেন অমরগিরি। তারপর বললেন, উইলিয়াম হেনরি ছিলেন টি প্লান্টার, ব্রিটিশ, ইংল্যান্ড থেকে এসেছিলেন। ব্যবসা ভালো বুঝতেন, মানুষটিও নাকি ভালো ছিলেন। তাঁরই স্ত্রী ডরথি হেনরি, অপূর্ব সুন্দরী। দুজনের মিলমিশে ছিল খুব। স্বামী স্ত্রী মিলে প্ল্যান করেই হেনরি হাউস তৈরি করেন। আরে বাংলোর গায়ে এই যে লতা দেখছেন, এটা নাকি মিসেস হেনরির নিজের হাতে লাগানো। আসলে ভালোবেসে ফেলেছিলেন কিনা কালিম্পংকে, কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে ইউরোপে চলে গেল, স্বামী স্ত্রী গেলেন না। কিন্তু কিছুদিন পর নিউমোনিয়া হয়েছিল মেম সাহেবের। তখন এসব জায়গায় ডাক্তার বুদ্ধি পাওয়াই যায় না। তবু ওয়াটসন নামে একজন ছিলেন, তিনি চিকিৎসা করেছিলেন। শুনেছি চা বাগানের হেড ক্লার্ক এক বাঙালি ভদ্রলোক ছিলেন। হেনরি তাকে খুব পছন্দ করতেন। শেষ জীবনটা সাহেবের দেখাশোনাও তিনিই করেন। মেম সাহেবের জন্মদিন ছিল 12ই মার্চ। তার আগের দিন রাতে খুব বাড়াবাড়ি হয়। ওই বাঙালি বাবু নাকি রাতের অন্ধকারে পায়ে হেঁটে ওয়াটসনকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ডাক্তার আসার আগেই ভোর রাতে মিসেস হেনরি মারা যান। বছরখানেক পরে উইলিয়াম হেনরিও মারা যান। আর উইলিয়াম হেনরি মারা যাওয়ার পর ছেলেমেয়েরা এসে বাড়ি বিক্রি করে চলে যায়। সাহেব আর মেম সাহেব নাকি এখনো প্রতি বছর 12ই মার্চ রাতে ফিরে আসেন এই বাড়িতে। কিসের টানে কে জানে। ফেরার ট্রেন রাতে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়বে ওরা। মনটা কেমন যেন ভার হয়ে আছে অনিমেষের। বারবার চোখ চলে যাচ্ছে বন্ধ দরজাটার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে রূপা তৈরি হচ্ছে, সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন চমকে উঠল অনিমেষ। রিমিকে নিয়ে রূপা ডাইনিং হলে গেছে। অনিমেষ সোজা গিয়ে ঢুকলো ম্যানেজারের ঘরে। ওদের ঘরটা একবার খুলে দিন না প্লিজ। ওদের ঘরটা মানে উপরের ঘরটা? কেন বলুন তো? দরকার আছে, জরুরি দরকার। খুলে দিয়ে আপনি নিচে নেমে আসুন। খুব অবাক হয়ে মিস্টার গিরি চাবির রিংটা নিয়ে ওপরে উঠলেন। তিনি নেমে আসতে উঠে এলো অনিমেষ। দরজার পাল্লা দুটো ভেজানো, হালকা চাপ দিতেই খুলে গেল। ভেতরটা আধো অন্ধকার, জানলার পর্দা টানা আছে, স্কাইলাইট দিয়ে সামান্য আলো আসছে। অনিমেষ ঘরের ভেতরে 2 পা এগোতেই হঠাৎ কোথা থেকে উড়ে আসা হাওয়ায় বন্ধ হয়ে গেল দরজার পাল্লা দুটো। সেই চিমসে গন্ধটা ফিরে আসছে। অনিমেষ পকেট থেকে বার করল লিপস্টিকটা। রূপার মেকআপ বক্সে ছিল, গাঢ় লাল রং। সামনের টেবিলের ওপর লিপস্টিকটা রাখলো অনিমেষ।
চিমসে গন্ধটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, একটা হালকা মিষ্টি ল্যাভেন্ডারের গন্ধ। অনেক দিনের স্বাদ মিটেছে ডোরোথি উইলিয়ামসের। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে ল্যাচ টেনে দরজাটা বন্ধ করে দিল অনিমেষ। রাজপ্রতাপের থেকে আপনারা শুনছিলেন একটি ভৌতিক ছোট গল্প, ভ্রমণের কালো চাঁদ। গল্পটি কেমন লাগলো জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর এই ধরনের ছোট ভৌতিক ক্যাপসুল যদি আপনারা সেবন করতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, কারণ এইভাবে আমরা মাঝে মাঝে এই গল্পগুলোকে উপহার দিতে পারি আপনাদের জন্যে। তাই আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি আমি, রাজপ্রতাপ বসু, দীপঙ্কর এবং অন্বেষা। গল্পটির শব্দ সংযোজনে টিম রাজপ্রতাপের ঠেক এবং প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। আজকের মতন তবে এখানেই শেষ করছি। ফিরব আগামীকাল অর্থাৎ শনিবার রাত ঠিক 10টায় ডাকিনী চক্র সিরিজের প্রথম গল্প নিয়ে। ধন্যবাদ। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক।